আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি একটা সেলসম্যানের কাজ খুঁজতেছিলাম, আপনাদের এখানে কি দেওয়া যাবে আমাকে? দাও যাবে। আমার মালিককে বললাম যে আমি এক স্টুডেন্ট, আমাকে ক্লাস করার জন্য 2-1 ঘন্টা ছুটি দিবেন কি? দাও যাবে। 2 ঘন্টার জন্য আমাকে ছুটি দিত। এভাবে জব করতে থাকি, ওইখানে কাজ করতে থাকি, করতে করতে হঠাৎ ছেলের সঙ্গে দেখা হয়, কিন্তু আমি জানি না সেই ছেলেটা আঁচল শাড়িঘর আর আঁচল কালেকশনের দোকানের মালিকের ছেলে। কিন্তু এর মধ্যে একটা ছেলে আমাকে ফোন দিত। মনে বলতেছে? হ্যাঁ করছি। আপনি কি করছেন? নাম বলা যাবে? নাম বললে যে তুই আমার সাথে কথা বলবে না। আমার কাছে ওর পরিচয়টা বলতে চাইতো না। ও ভাবতো যে ওর পরিচয় দিলে পরে আমি যদি কথা না বলি, এই কারণে ওর পরিচয়টা দিত না। অনেকদিন পরে বলছে যে আমি পারভেজ, এই দোকানের মালিকের ছেলে। কিন্তু আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। হ্যাঁ আমাকে তো আগে দেখো না। এই কারণ হচ্ছে যে আমি ওই টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না, ওখানে অনার্স করছি। মাস্টার্স করেনি এবং চাকরির জন্য যোগাযোগ করতেছে, চাকরি হওয়ার কথা আছে, এটাও বলে আমাকে। কিন্তু আপনি আমাকে পরিচয় দেননি কেন? দিনাই আসলে তুমি যদি আমার সাথে কথা না বলো। তারপরে ওর সাথে আমি কথা বলতে শুরু করি। আমি কথা বলতে বলতে এক সময় ওর সম্পর্কে জড়াই গেছি। একদিন 2 দিন এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। চাঁদ রাতে আমি চাকরিটা ছেড়ে দিই এবং ঈদের পরে আমাদের দুজনের দেখা হয়। পারভেজ একটা মেয়ের সাথে সম্পর্ক করতো। আখি নামের একটা মেয়ে আমার ফোন দিত, মাঝে মধ্যে কথা হইতো, এখন আর কথাটা হয়নি। তার সঙ্গে আর এখন সম্পর্ক নেই। তারপরে সন্দেহ থাকতো সবসময় যে আমার সঙ্গে যখন কথা বলে না, ফোনটা ওয়েটিং করলাম, তার মানে মনে হয় মেয়েটার সঙ্গে কথা বলে। আর এই সম্পর্কের কথা আমার বাড়িতে কাউকে জানায়নি। তোমার পড়াশোনার খরচ কে চালায়? আব্বা মারা যাওয়ার পরে কয়েকদিন দুলাভাই খরচ দিত, কিন্তু যখন বড় বোনের ক্যান্সার ধরা পড়ছে তখন দুলাভাই দিতে পারে না। তাই আমি যাতে নিজের পড়ালেখার খরচ চালাইতে পারি, এই জন্য সেলসম্যানের চাকরি নিয়েছি। আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। আমার বড় সব বোনের বিয়ে হয়ে গেছে, আমার ছোট যে বোনটা ওরও বিয়ে হয়ে গেছে। সে জানলো যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তোমার মন খারাপ হয় না? মন খারাপের কি আছে? ওর আগে হয়েছে, আমার পরে হবে। পারভেজ বিয়ে করার জন্য বলে। চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। আমি তখন রাজি হই। তোমার ফ্যামিলি দেখো। বাবা কুয়েতে থাকে, চাচাও বিদেশে থাকে, আর ছোট চাচা আছে দেশে। কিন্তু আমার চাচারা তো আমাকে দেখতে পারে না, আমার ভালো চায় না। আমি এখন এটা বলতে পারবো না। তো আমাকে বললো যে বাবা আসার পরে আমি এটা সবকিছু খুলে বলবো, তখন মেনে নেবে। এভাবে আমাকে সে বিয়ের প্রস্তাব দেয়। আমি তার বিয়েতে কথাতে রাজি ছিলাম না, একসময় রাজি হয়ে যায়। তো আমরা ঈশ্বরদীতেই বিয়ে করি। তো ইকো গবেষণার গেটের সামনে গিয়ে আমি প্রায় আধা ঘন্টারও বেশি দাঁড়ায় আছি, আসে না। পরে দেখলাম 2টা ফ্রেন্ড সঙ্গে করে আমার কাছে আসলো। মানে ইয়াং ছেলে, সেটা যে কাজই হতে পারে আমি তো জানি না। একটা কাগজ আমার কাছে দিল, আর সে আমাকে সেখানে একটা সই করায়। তো আমি পারভেজকে বললাম, তুমি সই করছো? হ্যাঁ আমি তো করেছি। পারভেজকে বললাম যে কি ব্যাপার, আমরা তো কবুল বললাম না। আরে এই যুগে কবুল টবুল বলতে হয় না, মেয়েও রাজি ছেলেও রাজি, মনের মিলটাই আসল কথা। তোমাদের বিয়ে হয়ে গেছে, আধুনিক যুগ তো কবুল বলা লাগবে না। বিয়ের পরও কথা কম বলতো সে আমার সাথে। আমি বাসায় বসে বসে কাঁদতাম, আমার ফ্যামিলিকে আমি বুঝতে দিতাম না। ও এভাবে আমাকে সময় দেয় যে আমি আসবো, তুমি রেডি হও। আমি রেডি হতাম। আমি জানি ও আসতেছে, আমি তাই রেডি হয়ে থাকি বাসায়, যে এসে আমাকে ফোন দিলে আমি বাসা থেকে বের হব, কিন্তু ও আসে না। টেনশনে থাকতাম যে কেন আমাকে শুধু কথা দেয়, আসে না, দেখা করে না। একসময় অসুস্থ হয়ে পড়ি টেনশন করতে করতে। এতটাই অসুস্থ হয়ে পড়ি, আমি আমার ফ্যামিলিকে তখন বলতে বাধ্য হয়েছি, মা আমি না তোমরা না জানে বিয়ে করে ফেলেছি। ওদের বাড়ি নাটোরে, মহেশ্বর গ্রামে থাকে। ওদের এখানে দোকান আছে 2টা, আমি যে দোকানে কাজ করি তার পাশেই 2টা দোকান ওদের। কিন্তু ও না আমার সাথে যোগাযোগ করে না। আমার আম্মা অনেক কষ্ট পাইছে, আমার ফ্যামিলি অনেক কষ্ট পাইছে। তো পরে ও আমার সাথে একদিন দেখা করলো। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ও বলতেছে যে আমি বাড়িতে আর যাবো না, রাগ করে চলে আসছি। আমার ঢাকা যেতে হবে, আমার একটা ইন্টারভিউ আছে। তো আমি বললাম তোমার কাছে তো টাকাও নেই। টাকা নাও। বলছে না টাকা লাগবে না, আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি ঢাকাতে যাব, আমার এক ভাইবা পরীক্ষা আছে। ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষা বোর্ডের বাইরে।
তাহলে চল আমাদের বাড়ি যাই। সেদিনই আমাদের বাড়িতে ফার্স্ট যাওয়া পারভেজকে নেওয়া। আমাদের বাড়িতে এসে ঈদ করে আমরা ঢাকাতে চলে আসি। আমরা কোয়ার্টারে যাই। হ্যালো কান্তাফা, কেমন আছো? ভালো আছিস তুই? হ্যাঁ আমরা ভালো আছি। জানো আজকে আমরা কোয়ার্টারে উঠছি। তাই নাকি? ওহ ভালো তো। আচ্ছা শুনলাম তোর হাজবেন্ড নাকি সরকারি চাকরি করে। হ্যাঁ হ্যাঁ পারভেজ চাকরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এটা শোনার পরে আমার চাচাতো বোন বলল, তুই তো জানিসই আমার লেখাপড়া শেষ, এখন টাকা পয়সা রেডি করে রেখেছি একটা সরকারি চাকরির জন্য। দেখ না তোর হাজবেন্ডকে বলে যদি কিছু হয়। ও আচ্ছা আমি কমানে। পারভেজ আমার সব কথাগুলো লাউড স্পিকার দিয়ে শুনতো। আমি কি বলি, আমার ফ্যামিলির কি বলছে, সেই কথাগুলো সবসময় সে জানতে চাইতো। কি কিছু করতে পারবা না? কোনে কিছুদিন পরে আমাকে বলল যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পরীক্ষা দিয়েছিলাম না, আমরা চাকরির জন্য ডাকছে। কিন্তু তুমি না চাকরিতে জয়েন করেছো, তাহলে কি হবি? তাই তো। আচ্ছা, তোমার না চাচাতো বোন সরকারি চাকরি করতে চাচ্ছে? হতো চাইলে আমি কিন্তু ওইখানে চাকরিতে জয়েন করে দিতে পারি। তাহলে এটা তো খুব ভালো কথা, কিন্তু টাকা কত লাগবে? 1.5 লাখ টাকা দেওয়া হয়। চাচাতো বোনকে বললে যে রিসেন্টলি আপনাকে ভাইবাকে ডাকবে। পুরো 2 মাস আপু এভাবে ঘুরতে থাকে, ভাইবার ডেট বারবার পিছাইতে থাকে। তার মধ্যে হরতাল চলছিল। আপু ভাবতো যে অবরোধ চলছে, হরতাল চলছে, এই কারণে হয়তো ডেটটা পিছাচ্ছে। পরে আবারও পারভেজ আমাকে বলে যে মনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার কিছু নিয়োগ আছে। কাগজপত্র কালকের মধ্যে পাঠিয়ে দিবি, হ্যাঁ? না হলে দেরি হলে ঝামেলা হয়ে যাবে, বুঝছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি। কিসের নিয়োগের কথা করছো? ওই আমাদের অফিসে একটা পদ খালি হয়েছে তো। কিছু লোক নিবে, তো যারা শ্রমিক, যারা এখানে এমপ্লয়, তাদেরকে গোপনে আগে বলে দিচ্ছে যে আপনাদের কোনো কাছের লোক থাকলে আমাকে বলেন, তাহলে লোক নিবে। মামা দুলাভাই সবাই তো সরকারি চাকরি খুঁজছে। ও তাহলে একটা কাজ করো, ওদের কাগজপত্র পাঠিয়ে দাও। তাহলে কত টাকা লাগতে পারে? তো আমার বোনও এদিকে যোগাযোগ করতে থাকে, কাগজপত্র সব কুরিয়ার সার্ভিস করে পাঠা দেয়। তারপর ও টাকাও পাঠায় পারভেজের অ্যাকাউন্টে। তারপর আমার মামাও এভাবে পাঠায়। আমাকে একদিন বলল যে আগামীকাল তো নির্বাচন, আবার কয়েকজনকে ডাকছে, কি জন্য? কাজ আছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার আপুর বাসায় যাও, আমাকে আজকে রাত্রেই ডাকছে। আমি থাকি বাসায়। তুমি একা কি করবা? আমি থাকতে পারবো না। তুমি যাও, আমি তোমার নির্বাচনের পরে নিয়ে আসবো। 4 তারিখে রাত্রে গেলাম, 5 তারিখ থাকছি, 6 তারিখ থাকছি। আমি ওকে বারবার ফোন দিই, কি ব্যাপার, নির্বাচন তো হয়ে গেছে, ও আমাকে নিতে আসলো না। পরে আমি একাই বাসায় চলে গেছি, গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। ও যখন অফিসে যেত না, দেরি করে ঘুমিয়ে থেকে উঠতো, ওরও না সকাল হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করতাম যে তুমি 10টা 11টা বেজে যাচ্ছে, অফিসে যাবা না? ও আমাকে বলতো, আমার অফিসের ডাক্তার নোমান স্যার আছে না, খুব ভালো মানুষ, আমার খুব হেল্প করে, বুঝছো? এবার যাও। তো অফিস আদালতের ব্যাপারে আমি খুব কম কথা বলতাম। অনেক কিছু আমি ওকে জিজ্ঞাসা করতে গিয়ে পারতাম না। আমি ওর অফিসে যেতে চাইতাম। শোনো না, আজকে আমি তোমার সাথে তোমার অফিসে যাব। তুমি না আইডি কার্ড হারিয়ে ফেলছো, আইডি কার্ড উঠানোর পরে তারপর তোমার নিয়ে যেতে পারবো। তো আমি বললাম, কেন আইডি কার্ড লাগবে কেন? জাতীয় ভার্সিটিতে ঢুকতে হলে আইডি কার্ড লাগে, বুঝছো? শুধু একটা জিনিস বুঝতাম যে ও হয়তো অফিসে ঝামেলা নিয়ে আছে, যেগুলো আমাদের বোনদের জব টব দেওয়ার কারণে অফিসে হয়তো বেশি সময় দিচ্ছে। বোনদের কাছেও টাকা চাওয়ার বিষয়ে আমাকে বলতে বলতো। মানে তোমার ভাই বোনেরা, দুলা ভাই, এরা টাকা পাঠাতে দেরি করতেছে কেন? তাহলে করে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন কি করবা? তাকে বলো যে তাড়াতাড়ি বাকি টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। আইসা আমি কবানে। হ্যালো হ্যালো। আমি তখন বলে দিতাম, ওরা টাকা পাঠিয়ে দিত। কিছুদিন পর পর আমার সিম চেঞ্জ করে দেয়। এটা আমি কখনো বুঝতে পারতাম না কেন চেঞ্জ করে দেয়। ও আমাকে খুব সময় দিত না, বাসাতেও থাকতো না, অনেক রাত্রে আসতো বাসায়। তুমি না 10টার সময় মাত্র আইলে, আবার কই যাও? বললো কি আমার ফ্রেন্ডরা একটু ডাকতেছে, তাদের সঙ্গে দেখা করে আসে। তুমি ঘুমাও, আমি আইতেছি। হ্যাঁ, বাইরে থেকে নক করে দিচ্ছে। আমি বলছি কেন? একটু দেরি হইতে পারে।
বাইরে থেকে তালা দিয়ে চাবিটা নিয়ে ও বাইরে গেছে। যখন রাত 12:30 বাজে তখন আমি ওকে ফোন দিয়ে বললাম আমার হাতে থেকে গ্লাসটা পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এরকম ভেঙে যাওয়া কোনো কিছু লক্ষণ তো খারাপ হয়। তো তুমি কই? এই যে টঙ্গীর পাশে একটা মেলা হচ্ছে, ওখানে বন্ধুদের নিয়ে আসছে। আর কই না, এইমাত্র আমার হাত থেকে গ্লাস পরে ভাঙি গেছে। তুমি বাইরে থেকো না, তুমি চলে আসো। আমাকে বলছে না কোনো সমস্যা নেই, আমি আর আধা ঘন্টার মধ্যে চলে আসবো, তুমি ঘুমাই যাও, সমস্যা নেই। আর আমি তো ঘুমাই গেছি, পরে আর আমি জাগনা পাই না। সেই মুহূর্তে ওরই এক ফ্রেন্ড এসে দরজা ধাক্কাচ্ছে। সকাল তখন 7:30 বাজে। আপনার ভাই কোনে? আপনার ভাই তো আপনাদের সঙ্গে গেছে। ভাইজানের তো থানায় নিছে। কে? গত রাতে ভাইজানের কাছে আইডি কার্ড আছে না? তাই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনেক ফরকাত দিতে হয়েছে। ভাবি, আপনার এখানে কি আইডি কার্ড আছে? ভাই আপনি এখানে দাঁড়ান, আমি কার্ডটা লেখেছি। তো ও বলছে যে আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে গাজীপুরের মধ্যে যে ক্ষমতাশীল? একটু ভাবেন ভাবি, আছে কিনা? ভাই শোনেন, আমি রুহুল আমিন নামে একজনের কথা শুনেছিলাম। উনি নাকি আওয়ামী লীগের একটা নেতা, সে এখানকার অনেক কিছু দেখাশোনা করতে পারে। আচ্ছা ভাবি। ভাই তার আগে একটু চাবিটা নিয়ে, ওনার কাছ থেকে চাবিটা নিয়ে আমার খোলার ব্যবস্থা করেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি। রাত্রে কন্টাকে পাইনি, ও সকালবেলা চলে আসছে যখন জানতে পারছে যে পারভেজের এই ঘটনা। তো আমার সাথে অলরেডি দেখা করতে আসছে, কিন্তু দরজা আটকানো ছিল জন্য আমার সাথে দেখা করতে পারিনি। এটা পারভেজের বাসা না? হয়। আপনি কে? আমি আঁকি। আপনি কে? আমি পারভেজের বউ মনি। আমি তার ওয়াইফ, এটা সে বিশ্বাস করেনি। পারভেজের সাথে আমার 2 বছরের সম্পর্ক। ও তো আমার সাথে করে বিয়েই করতে পারেনি। এগুলো আপনি কি কর? আমাদের বিয়ে হয়েছে। ভালো করে কাবিননামাটা দেখো। এখন কও পারভেজ কই? পারভেজরে তো গতকালকে পুলিশে ধরে লেগেছে। সেই মেয়েটাকে আমি জানাই দিলাম যে কিভাবে সে ধরা পড়ছে। থানা থেকে পারভেজের কাছ থেকে চাবি নিয়ে এসে খুলে আমাকে ডিটেলস আগে খুলে বলছে, তবে আমি থানাতে গেছি। থানা থেকে যে কথাটা বলছে যে ও বড় রকমের অন্যায় করছে, তাকে তো সহজে আর জামিন দেওয়া যাচ্ছে না, তাকে চালান করে দিতে হবে। ডিটেলস আমি এসআইয়ের কাছ থেকে শুনতে চাই, এসআই আমাকে ডিটেলস খুলে বলেনি। আমার ছোট বোনকে যে আমি ফোন দিয়েছিলাম, দেখ টুম্পা আমি কি করে ওর জন্য আমি কি করব, বাড়িতে জানালে তোর মান সম্মান থাকবে না। আর সবাই যে টাকা পয়সা জমা দিয়েছে চাকরি দেওয়ার জন্য, ও তো চাকরি তো তাহলে কিভাবে কি করবে। তোরা আবার এই কথাটা কারো বলিস না। আমার ছোট বোনকে বললাম যে তুই কিছু করতে পারিস কিনা দেখ। ও তখন বললো আমার বান্ধবীর বাবা, সে হলো ভূমি মন্ত্রণালয়ে জব করে, সে কিছু করতে পারবে। সে আমারও আগে থানাতে আসছে এবং সে ম্যানেজ করছে। আমি থানাতে গিয়ে জানতে পারলাম যে 10,000 টাকা দিতে হবে এসআইকে। সেই 10,000 টাকা উঠাই নিয়ে এসে আমি এসআইকে দিই। সে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দিয়ে দিল, ওকে সেদিনকে ছাড়ে নাই। সেখান থেকে আমি কান্না করতে করতে আমার বাসায় ঢুকি। জয়দেবপুর আসার পরে ওকে কোর্টে ওইখানে জামিন টামিন করায়ে ওকে বের করে আস্তে আস্তে সন্ধ্যা 7:30 বেজে যায়। আর এই ঘটনাগুলো খুব দ্রুতই কাটে যে 23 তারিখের পর থেকে। যেমন আমার বোনরে আমি আসতে বলি, পারভেজ বলেছে যে 2 তারিখের আগে চলে আসতে হবে। 24-25 তারিখের মধ্যে চলে আমাদের বাসায়। বাবা শুনেন, আপনাদের না 2 তারিখে জয়েন, আপনাদের কিন্তু আগে আগে চলে আসতে হবে। আমার মামা আমার চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। আমার চাচাতো বোনদের কাছে আমি বলে রাখি এটা যে 2 তারিখে জয়েন ডেট। এদিকে আমি ওকে বলি যে আচ্ছা আমি তো প্রিপারেশন নিয়েছি, আমার ডিগ্রির ফার্স্ট ইয়ারের পরীক্ষা, আমি তো পরীক্ষা দেবো। আরে তোমার এসব নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমার সিট বাউল কলেজে ফেলে দেবো। তোমাকে বলছে সমস্যা নেই, আমি যদি রেজাল্ট করাই দিতে পারি তোমার, আমি সিটও করাই দিতে পারবো, আমি সবই করে দিতে পারবো। আমার ছোট বোনের যে বান্ধবীর বাবা, সে আমাকে বলছিল মোবাইলের নাম্বারগুলো কাগজে তুলে রাখবে, আর একটা জিনিস ফলো রাখবে, তোমার হাজবেন্ড নেশা করে কিনা, তোমার হাজবেন্ড সকালে যেভাবে বের হয় রাতে যখন বাসায় ফিরে সেভাবে ফিরে কিনা একটু লক্ষ্য করবে। তুমি স্ত্রী হিসেবে কিন্তু এটা দেখার দায়িত্ব তোমার।
তো আমি একদিন ফলো করলাম যে ও কি অবস্থায় আসে, দেখি প্রায় হাতে করে একটা আমার জন্য 7 আপ নিয়ে আসে, কিন্তু পুরো ইনটেক বোতলটা নিয়ে আসতো না, ও অর্ধেকের বেশি